আপনি আমাকে চাকরিটা দিয়ে দিন। আপনার সব শর্ত আমি মেনে নেব। ছেলেটি স্বপ্নেও ভাবেনি সামনে কি হতে চলেছে। এটি কলকাতার একটি সত্য কাহিনী। সকাল ঠিক ৯:৪০। কলকাতার একটি বড় কর্পোরেট বিল্ডিংয়ের লবিতে হালকা ঠান্ডা ভাব ছিল। এসি চলছিল, কিন্তু একটি ছেলের হাত ঘামে ভিজে গিয়েছিল। নাম ছিল আকাশ, বয়স প্রায় ২৯ বছর। কাপড় পরিষ্কার ছিল, কিন্তু নতুন নয়। জুতো পালিশ করা ছিল, তবে কিনারাগুলো একটু ক্ষয়ে গিয়েছিল। সে রিসেপশনের পাশে রাখা চেয়ারে বসেছিল, হাতে একটি পাতলা ফাইল। এই সেই ফাইল যা সে গত ৩ বছরে ডজনখানেক জায়গায় নিয়ে গিয়ে খুলেছে আর বন্ধ করেছে। সে বারবার ঘড়ি দেখছিল, তারপর ফাইল খুলত, আবার বন্ধ করে দিত। কাগজগুলো সাধারণ ছিল, ডিগ্রির কপি, ২টো সার্টিফিকেট, একটা পুরনো এক্সপিরিয়েন্স লেটার। কিন্তু ওই কাগজগুলোর পেছনে তার পুরো জীবন লুকিয়েছিল। আকাশ কোনো বড় শহরে বেড়ে ওঠা ছেলে ছিল না, একটি ছোট শহর থেকে এসেছিল, যেখানে স্বপ্ন দেখার স্বাধীনতা তো ছিল, কিন্তু সেগুলো পূরণ করার মতন উপায় ছিল না। বাবা সরকারি চাকরিতে ছিলেন না, মা কখনো স্কুলের মুখ দেখেননি। আকাশের পড়াশোনা ধারের বই আর বন্ধুদের নোট দিয়ে শেষ হয়েছিল। কখনো ফিসের অভাবে থেমে যাওয়া, কখনো ট্রেনের টিকিট না থাকা, কখনো নিজেকেই প্রশ্ন করা, আমি কি সত্যি এগোতে পারব? কিন্তু সে হার মানেনি। আজকের দিনটা তার কাছে খুব বড় ছিল। এটা শুধু একটা ইন্টারভিউ ছিল না, এটা তার কাছে সম্মানের বিষয় ছিল। নিজের বাড়িতে ফোন করে এটা বলতে পারার বিষয় ছিল যে হ্যাঁ, চাকরিটা পেয়ে গেছি। ইন্টারভিউ রুমের বাইরে অনেক লোক বসেছিল, কেউ ফোনে হাসছিল, কেউ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভেতরে যাচ্ছিল। আকাশ চুপ ছিল, খুব চুপ, যেন ভেতরে সব শব্দ বন্ধ হয়ে গেছে। তখনই রিসেপশন থেকে আওয়াজ এলো, আকাশ চ্যাটার্জি। তার বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর সে একটা গভীর শ্বাস নিল, ফাইলটা সোজা করল আর ধীরে ধীরে উঠে দাঁড়াল। ইন্টারভিউ রুমের দরজা খুলল। ভেতরে এক মহিলা বসেছিলেন। নাম ছিল ঈশানী। বয়স আনুমানিক ২৬-২৭ বছর। সাধারণ স্যুট, মুখে কোনো কৃত্রিম হাসি নেই, চোখে এক স্থিরতা। না খুব কড়াকড়ি, না খুব আপন ভাব, শুধু একটা প্রফেশনাল শান্তি। আকাশ চেয়ার টেনে বসে পড়ল। ইন্টারভিউ শুরু হলো। প্রশ্নগুলো সহজ ছিল, পড়াশোনা, কাজ, শেখার ক্ষমতা। আকাশ কোনো গল্প বানাল না, যেটা সত্যি ছিল সেটাই বলল। যেখানে অভিজ্ঞতা ছিল না সেখানে পরিষ্কার বলল, শিখে নেব। ঈশানী মন দিয়ে শুনছিলেন। কখনো তার দিকে দেখতেন, কখনো ফাইলের পাতা উল্টাতেন। মাঝখানে কোনো বাধা দিচ্ছিলেন না, কোনো চাপ দিচ্ছিলেন না। কিছু মিনিট পর ইন্টারভিউ শেষ হল। ঈশানী ফাইল বন্ধ করে বললেন, আপনি বাইরে বসুন, ডাকব। আকাশ আবার সেই চেয়ারে এসে বসল। এখন অপেক্ষা আগের চেয়েও ভারী মনে হচ্ছিল। প্রতিটা মিনিট তার হৃদয়ে ওজন বাড়াচ্ছিল। প্রায় ১৫ মিনিট পর দরজা আবার খুলল। আকাশ, ভেতরে আসুন। সে আবার ঘরে গেল। এবার ঈশানী সরাসরি তার চোখের দিকে তাকালেন। গলা শান্ত ছিল, স্পষ্ট ছিল। আমরা আপনাকে চাকরিটা দিতে পারি। আকাশের ভেতরটা যেন ভেঙে গিয়ে আবার জুড়ে গেল, যেন কেউ ভেতরে বন্ধ থাকা শ্বাস খুলে দিল। কিন্তু পরের মুহূর্তেই ঈশানী বললেন, কিন্তু আমার একটা শর্ত আছে। আকাশের মুখ শক্ত হয়ে গেল। তার মাথায় একগুচ্ছ প্রশ্ন একসঙ্গে ঘুরতে লাগল। দারিদ্র্য, বাধ্যবাধকতা, বাড়ির প্রয়োজন আর আত্মসম্মান। সে দৃষ্টি নিচু করে ফেলল। কিছু সেকেন্ড চুপ থেকে বলল, ম্যাডাম, আমি পরিশ্রম করতে পিছিয়ে আসব না, কিন্তু যদি কথা কোনো ভুল আপোষের হয় তবে আমি ক্ষমা চাইছি। রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। ঈশানী তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে বিরক্তি ছিল না, বরং অন্য কিছু ছিল, একটা হালকা তৃপ্তি। তিনি সামনের দিকে ঝুঁকে বললেন, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম আকাশ। আকাশ অবাক হয়ে তার দিকে তাকাল। ঈশানী বললেন, আমার শর্ত কোনো লেনদেন ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি নিজের আত্মসম্মানের সাথে দাঁড়িয়ে থাকতে পারো কিনা। তারপর তিনি টেবিলের ড্রয়ার খুললেন। একটা ছোট খাম বের করে আকাশের দিকে বাড়িয়ে দিলেন। আজ দুপুরে খেয়ে নিও, আর বাড়ি ফোন করে বলো সব ঠিক আছে। আকাশ কিছু বলতে পারল না। তার চোখ ভরে এলো। সে যখন বাইরে বেরোল, বিল্ডিংটা এক ছিল, শহরটাও একই ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। পরদিন সকালে আকাশের ঘুম অ্যালার্ম বাজার আগেই ভেঙে গেল। ঘড়িতে তখন ৫:৩০। ঘরটা সেই পুরনোই ছিল, দেওয়ালে ড্যাম্পের দাগ, জানলা দিয়ে আসা হালকা রোদ। কিন্তু আজকের সকালটা আলাদা ছিল। আকাশ কিছুক্ষণ বিছানায় বসে রইল। কালকের কথাগুলো তার মাথায় ঘুরছিল। ইন্টারভিউ, ঈশানীর চোখ, আর সেই বাক্যটা, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম। সে উঠে মোবাইলটা নিল, বাড়ি ফোন করল। ওপাশ থেকে মায়ের গলা শোনা গেল, বেটা। আকাশ কিছু সেকেন্ড চুপ থেকে বলল, মা,
চাকরিটা পেয়ে গেছি। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা থাকল, তারপর হালকা কান্নার শব্দ শোনা গেল। মা শুধু বললেন, ভগবান তোর মঙ্গল করুক বাবা। আকাশ ফোন রেখে দিল। তার চোখেও জল ছিল, কিন্তু এই চোখের জল দুর্বলতার ছিল না। আজ তার প্রথম দিন ছিল। অফিসে পৌঁছতেই তাকে একটা আইডি কার্ড দেওয়া হলো, একটা ডেস্ক, একটা কম্পিউটার, সব কিছু নতুন ছিল। লোকজন যে যার কাজে ব্যস্ত ছিল, কেউ খুব একটা পাত্তা দিচ্ছিল না, খুব বেশি আপন ভাবও ছিল না। আর এটাই ঠিক ছিল। আকাশ বুঝতে পেরেছিল এখানে সম্পর্ক কাজ দিয়ে তৈরি হয়। প্রথম সপ্তাহে সে শুধু একটা কাজই করল, চুপচাপ শেখা। কোনো প্রশ্নকে ছোট মনে করেনি, কোনো কাজকে তুচ্ছ ভাবেনি। যা দেওয়া হয়েছে তা পুরো সততার সাথে করেছে। কিছু লোক তাকে লক্ষ্য করতে লাগল। কেউ বলতো, এই ছেলেটা বড্ড বেশি পরিশ্রমী। কেউ হেসে বলতো, নতুন তো, তাই একটু বেশি জোশ। আকাশ কিছু বলতো না, শুধু কাজ করে যেত। কিন্তু তার মাথায় একটা কথা বারবার আসত, ঈশানী আমার থেকে এটাই চেয়েছিলেন। একদিন সন্ধেবেলা অফিস প্রায় খালি ছিল। আকাশ তখনও নিজের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছিল। তখনই পাশ থেকে একটা আওয়াজ এলো, এখনো বাড়ি যাবে না? আকাশ মাথা তুলে দেখল ঈশানী সামনে দাঁড়িয়ে। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, না, জাস্ট এই ফাইলটা শেষ করে নি। ঈশানী চেয়ার টেনে বসলেন। তুমি রোজ সবার শেষে যাও। আকাশ হালকা হাসল। অর্ধেক কাজ ছেড়ে যাওয়ার অভ্যেস নেই। ঈশানী কিছু বললেন না, শুধু তাকে দেখতে থাকলেন। তারপর বললেন, আকাশ, কাজ জরুরি, কিন্তু নিজেকে ক্লান্ত করো না। আকাশ মাথা নাড়ল। সেদিন রাতে বাড়ি ফেরার সময় সে অনুভব করল, এই চাকরিটা তাকে শুধু কাজ শেখাচ্ছে না, এটা তাকে ভারসাম্যও শেখাচ্ছে। দিন কাটতে থাকল। আকাশ এখন টিমের অংশ হয়ে গিয়েছিল। লোকজন তার কাছে পরামর্শ নিতে আসত। তার সততা ধীরে ধীরে তার পরিচয় হয়ে উঠছিল। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বাড়ছিল, সে কি শুধুই একজন কর্মচারী, নাকি ঈশানীর প্রত্যাশার দায়িত্ব তার কাঁধে রয়েছে? একদিন অফিসে একটা ছোট ভুল হয়ে গেল। অন্য কারুর থেকে হয়েছিল, কিন্তু তার প্রভাব পুরো প্রজেক্টের ওপর পড়তে পারত। সবাই বাঁচার চেষ্টা করছিল, কেউ এগিয়ে আসছিল না। আকাশ উঠে দাঁড়াল। ম্যাডাম, ভুলটা আমার থেকে হয়নি, কিন্তু এটা ঠিক করা আমার দায়িত্ব। রুমে নিস্তব্ধতা নেমে এলো। ঈশানী তার দিকে তাকালেন। কিছু সেকেন্ড থেমে বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে আছি। সেদিন প্রজেক্টটা বেঁচে গেল, কিন্তু তার চেয়েও বড় কিছু বাঁচল, আকাশের পরিচয়। সেদিন সন্ধ্যায় ঈশানী তাকে কফির জন্য ডাকলেন। অফিসের বাইরে কোনো অফিসিয়াল মিটিং ছিল না, শুধু দুজন মানুষ। ঈশানী জিজ্ঞেস করলেন, তুমি এত কেন ভাবো? আকাশ সত্যিটাই বলল, কারণ যদি আমি ভুল হই, তবে শুধু আমার চাকরি যাবে না, আমার বিশ্বাস ভেঙে যাবে। ঈশানী হালকা মাথা নাড়লেন আর বললেন, এটাই পার্থক্য। ওই দিনের পর তাদের মধ্যে কথাবার্তা একটু বদলে গেল। এখন কথা শুধু কাজ পর্যন্ত সীমাবদ্ধ থাকত না, জীবন, ভয় আর সিদ্ধান্ত নিয়ে কথা হতো। কিন্তু দুজনেই কখনো সীমা পার করেননি। একটা সম্মান ছিল, একটা দূরত্ব ছিল, আর সেই দূরত্বের মধ্যেই একটা ভরসা জন্মাচ্ছিল। আকাশ জানত সে এই ভরসা কখনো ভাঙবে না। আকাশের চাকরির ৩ মাস হয়ে গিয়েছিল। এখন সে অফিসে নতুন নয়। লোকজন তার নাম জানত, তার কাজের ওপর ভরসা করত। কিন্তু আকাশ জানত আসল পরীক্ষা এবার শুরু হতে চলেছে। একটা সোমবারের সকাল ছিল। অফিসে হইচই একটু বেশিই ছিল। ম্যানেজমেন্ট ফ্লোর থেকে ক্রমাগত ফোন আসছিল। একটা বড় ক্লায়েন্ট রেগে গিয়েছিল। আকাশ নিজের ডেস্কে বসেছিল, কিন্তু পরিস্থিতি বুঝতে পারছিল। একটু পরে ঈশানী তাকে কেবিনে ডাকলেন। কেবিনে ঢুকেই আকাশের মনে হল এটা কোনো সাধারণ কথা নয়। ঈশানীর গলা শান্ত ছিল, কিন্তু মুখে গাম্ভীর্য ছিল। আকাশ, একটা প্রজেক্টে গড়বড় হয়েছে। আকাশ মন দিয়ে শুনল। ডেটা রিপোর্টে কিছু নম্বর বদলে দেওয়া হয়েছিল। ভুলটা ছোট মনে হচ্ছিল, কিন্তু তার প্রভাব ছিল অনেক বড়। যদি ক্লায়েন্ট সত্যিটা জানতে পারত, তবে কোম্পানির সম্মানে আঘাত লাগত। ঈশানী সরাসরি প্রশ্ন করেননি, শুধু বললেন, ওপর থেকে চাপ আছে এই রিপোর্টটাকে এইভাবেই ফাইনাল করার। আকাশ চুপ থাকল। তার কানে সেই শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগল, আত্মসম্মান। ঈশানী তার দিকে তাকালেন, তোমার মতামত কি? আকাশ একটা গভীর শ্বাস নিল। ম্যাডাম, যদি এটা ভুল হয়, তবে এটা এভাবে যাওয়া উচিত নয়। ঘরে কিছু সেকেন্ড নীরবতা থাকল। ঈশানী চেয়ারে হেলান দিলেন। তুমি জানো এর মানে কি হতে পারে? আকাশ জানত
সে সব জানত। চাকরি বিপদে পড়তে পারত, ম্যানেজমেন্ট রেগে যেতে পারত, তার উন্নতি থেমে যেতে পারত। কিন্তু যদি সে চুপ থাকত, তবে নিজের সাথে নিজের চোখ মেলাতে পারত না। আমি জানি, আকাশ বলল, কিন্তু যদি আজ আমরা ভুলকে ঠিক বলে মেনে নিই, তবে কাল আমরা আর কিছুই ঠিক করতে পারব না। ঈশানী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাগ ছিল না, ভয়ও ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, এই ছেলেটা কি সত্যিই সেই যেটাকে আমি প্রথম দিন দেখেছিলাম? ঈশানী ফাইল বন্ধ করলেন। ঠিক আছে, তিনি বললেন, আমরা সত্যের সাথেই যাব। সেদিন মিটিং হল, ম্যানেজমেন্ট রেগে গেল, তর্কাতর্কি হল। আকাশ মিটিং রুমের বাইরে বসেছিল, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সে জানত এখন যা হবে সেটাই তার ভবিষ্যৎ ঠিক করবে। প্রায় 1 ঘণ্টা পর ঈশানী বাইরে এলেন। তিনি আকাশের দিকে তাকালেন আর শুধু বললেন, বাড়ি যাও, কাল কথা হবে। আকাশের রাতটা দুশ্চিন্তায় কাটল। মাথায় বারবার সেই একটাই প্রশ্ন, আমি কি ঠিক করেছি? পরের দিন সকালে সে অফিসে পৌঁছল। রাস্তায় প্রতিটা পদক্ষেপ ভারী মনে হচ্ছিল। অফিসে পৌঁছতেই HR ডেস্ক থেকে ডাক এলো। কেবিনে সেই লোকগুলোই ছিল যারা কাল মিটিংয়ে ছিলেন। আকাশকে বসতে বলা হলো। একজন সিনিয়র ম্যানেজার কথা বলা শুরু করলেন। আকাশ, তুমি নতুন, কিন্তু কাল তুমি যা করেছ তা থেকে আমরা একটা কথা বুঝতে পেরেছি। আকাশ কিছু বলল না। তোমাকে সহজ রাস্তা দেওয়া হয়েছিল, কিন্তু তুমি মানা করে দিলে। রুমে নিস্তব্ধতা ছিল। তারপর ঈশানী বললেন, আর এই কারণেই আমরা আকাশকে এই প্রজেক্টের লিড বানাচ্ছি। আকাশ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ম্যানেজার আরও বললেন, কোম্পানির এমন মানুষই চাই যারা সত্যের পাশে দাঁড়াতে পারে। মিটিং শেষ হল। আকাশ বাইরে বেরোল। তার শ্বাস ভারী ছিল, কিন্তু মনটা হালকা ছিল। সেদিন সন্ধ্যায় ঈশানী তাকে আবার দেখা করতে বললেন। সেই পার্ক, সেই বেঞ্চ। আকাশ জিজ্ঞেস করল, আপনি ঝুঁকি কেন নিলেন? ঈশানী সরাসরি জবাব দিলেন, কারণ যদি আমি তোমাকে একা ছেড়ে দিতাম, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কিছুক্ষণ দুজনে চুপ করে বসে রইলেন। তারপর আকাশ বলল, ম্যাডাম, আমি কখনো আপনার প্রত্যাশা ভাঙতে চাই না। ঈশানী তার দিকে তাকালেন। আকাশ, প্রত্যাশা কোনো বোঝা নয়, ওটা পথ দেখায়। ওই মুহূর্তে দুজনেই বুঝতে পারলেন, এই সম্পর্ক আর শুধু বস আর কর্মচারীর রইল না, এটা এখন একটা ভরসার সম্পর্ক হয়ে গেছে। কিন্তু এই ভরসার সাথেই একটা নতুন ভয়ও এলো। লোকজন কথা বলতে শুরু করেছিল। অফিসে কানাঘুষো হচ্ছিল যে আকাশকে বেশি সাপোর্ট দেওয়া হয়। ঈশানী তাকে আলোবা চোখে দেখেন। আকাশ সব শুনছিল, কিন্তু কিছু বলছিল না। একদিন সে নিজেই ঈশানীকে বলল, যদি আমার জন্য আপনার উপর কোনো প্রশ্ন ওঠে, তবে আমি পিছিয়ে যাব। ঈশানী পরিষ্কার বললেন, তোমার সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে না, আর যে সম্পর্ক সত্যের ওপর টিকে থাকে তা ভয় দিয়ে চলে না। কিন্তু আকাশ জানত, এবার আরও একটা সিদ্ধান্ত বাকি আছে, মনের সিদ্ধান্ত। আকাশ এখন অফিসে শুধু একটা নাম নয়, সে একটা পরিচয় হয়ে গিয়েছিল। কাজের ক্ষেত্রে লোকজন তাকে ভরসা করত, কিন্তু মানুষ হিসেবে লোকজন তার থেকে দূরত্বও বজায় রাখতে শুরু করেছিল। সে সব অনুভব করতে পারত। কখনো মিটিংয়ে আর চোখে তাকানো, কখনো করিডোরে হঠাৎ চুপ হয়ে যাওয়া, কখনো পেছন থেকে আসা ফিসফাস শব্দ। আকাশ বুঝত, এই সব তার কাজের জন্য নয়, এটা তার আর ঈশানীর মধ্যে তৈরি হওয়া ভরসার জন্য। সে জানত, সত্যের পথে চলার একটা দাম থাকে, আর সেই দাম প্রায়ই একাকিত্ব হয়। এক সন্ধে অফিস থেকে বেরোনোর সময় ঈশানী তাকে থামালেন। একটু হাঁটবে? আকাশ মাথা নাড়ল। দুজনে হেঁটে পাশের পার্কের দিকে গেলেন, যেখানে আগেও অনেকবার কথা হয়েছে, কিন্তু আজ পরিবেশ আলাদা ছিল। বাতাস শান্ত ছিল, আলো জ্বলে উঠেছিল, আর দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল। কিছুক্ষণ পর আকাশ নিজেই কথা বলতে শুরু করল। আমার মনে হচ্ছে এখন সব বদলে যাচ্ছে। ঈশানী তার দিকে তাকালেন। কিভাবে? লোকজন প্রশ্ন করতে শুরু করেছে, আপনার ওপরও। ঈশানী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি। আকাশ থামল, তারপর বলল, যদি আমার জন্য আপনার কোনো সমস্যা হয়, তবে আমি নিজে পিছিয়ে যাব। ঈশানী সেখানেই দাঁড়িয়ে পড়লেন। তিনি আকাশের দিকে তাকালেন। পিছিয়ে যাওয়া সহজ, তিনি বললেন, কিন্তু সঠিক হওয়া সবসময় সহজ হয় না। আকাশ কিছু বলল না। ঈশানী সামনে হাঁটতে লাগলেন। আকাশও চলল। আকাশ, ঈশানী বললেন, তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তুমি শুধু চাকরি করছো না, বরং কোনো একটা সম্পর্ক পালন করছো? আকাশের বুক ধুকভুক করতে লাগল। সে সত্যিটাই বলল, হ্যাঁ, আর এই কথাটাই আমাকে ভয় দেখায়। ঈশানী দাঁড়িয়ে তার দিকে তাকালেন।
কেন? কারণ আমি চাই না এই সম্পর্কটা আপনার জন্য কোনো প্রশ্নের কারণ হয়ে দাঁড়াক। কিছুক্ষণ দুজনে নীরব রইলেন। তারপর ঈশানী বললেন, তুমি জানো আমি তোমাকে কেন বেছে নিয়েছিলাম? আকাশ মাথা নাড়ল। আত্মসম্মানের জন্য? শুধু সেটার জন্য নয়, ঈশানী বললেন, বরং এই জন্য যে তুমি নিজের ভেতরের সত্য থেকে পালিয়ে যাও না। আকাশের চোখ নিচু হয়ে গেল। কিন্তু ঈশানী আরও বললেন, সত্যি কখনো কখনো মনকেও সামনে নিয়ে আসে। আকাশ প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। সেখানে ভয় ছিল, দ্বিধা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল সততা। ম্যাডাম, আকাশ ধীরে থেকে বলল, যদি এই সম্পর্ক আপনার প্রফেশনাল সম্মানের ওপর একটাও প্রশ্ন তোলে, তবে আমি নিজেকে সরিয়ে নেব। ঈশানী দেরি না করে জবাব দিলেন, আর যদি এই সম্পর্ক তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়, তবে? আকাশের কাছে কোনো উত্তর ছিল না। সে রাতে আকাশ অনেকক্ষণ ঘুমোতে পারল না। সে বুঝতে পারছিল না কোনটা ঠিক। মন বলছিল যা অনুভব করছি তা ভুল নয়। বুদ্ধি বলছিল সময় আর জায়গা দুটোই সংবেদনশীল। পরের কয়েকদিন দুজনের মধ্যে একটা দূরত্ব বজায় থাকল। অফিসে কথা শুধু কাজ পর্যন্তই সীমাবদ্ধ রইল। একদিন অফিসে একটা নতুন নোটিশ এলো, ঈশানী ট্রান্সফার। পুরো টিমে হইচই পড়ে গেল। আকাশ নোটিশটা পড়ল আর কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পারছিল না এই খবরটা তার কাছে কেন এত ভারী লাগছে। সন্ধ্যায় ঈশানী তাকে কেবিনে ডাকলেন। তিনি শান্ত ছিলেন, যেন আগে থেকেই প্রস্তুত। তুমি নোটিশ দেখেছ? তিনি জিজ্ঞেস করলেন। আকাশ মাথা নেড়ে হ্যাঁ বলল। এটা প্রমোশন, ঈশানী বললেন, নতুন দায়িত্ব। আকাশ ধীর গলায় জিজ্ঞেস করল, আপনি খুশি? ঈশানী কিছু সেকেন্ড চুপ থেকে বললেন, আমি দায়িত্ব পেয়ে খুশি, কিন্তু প্রশ্ন এখনও সেই একই আছে। আকাশ তাঁর দিকে তাকাল। আমরা কি করছি? ঈশানী জিজ্ঞেস করলেন। আকাশ সত্যিটাই বলল, আমরা সেই জিনিসটা থেকে পালাচ্ছি যেটা আমাদের চোখের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে। রুমে নিস্তব্ধতা ছিল। তারপর ঈশানী বললেন, যদি আমি চলে যাই তবে কি তুমি ঠিক থাকবে? আকাশ জবাব দিতে দেরি করল না। আমি শিখে নেব, যেমন এখন পর্যন্ত শিখে এসেছি। ঈশানী হালকা হাসলেন, কিন্তু তার চোখ জলজল করছিল। আর যদি আমি থেকে যাই? আকাশ একটা গভীর শ্বাস নিল। তবে আমাদের ভয়ের চেয়েও বেশি সততার ওপর ভরসা করতে হবে। দুজনেই জানতেন এবার সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া অসম্ভব, কারণ কিছু সম্পর্ক নাম দাবি করে। ঈশানীর ট্রান্সফারের খবরের পর অফিস আগের মতন থাকল না। লোকজন কাজ করছিল, মিটিং হচ্ছিল, কিন্তু আকাশের জন্য সব কিছু বদলে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে কিছু সম্পর্ক আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হতে হতে আমাদের জীবনের অংশ হয়ে যায়। ঈশানীর শেষ ওয়ার্কিং ডের এখনও 2 সপ্তাহ বাকি ছিল। এই 2 সপ্তাহে দুজনে মন দিয়ে কাজ করলেন। কথা কম হল, কিন্তু নজর অনেক কিছু বলল। আকাশের মনে হচ্ছিল যদি সে এখনও কিছু না বলে তবে সে নিজের কাছে মিথ্যেবাদী হয়ে থাকবে। এক সন্ধ্যায় অফিসের পর সে সেই পার্কে পৌঁছল। সেই বেঞ্চ, সেই পথ, সেই হালকা হাওয়া। কিছুক্ষণ পর ঈশানীও এলেন। দুজনে চুপচাপ বসে রইলেন। তারপর আকাশ বলতে শুরু করল, আমি অনেক ভাবলাম, সব দিক থেকেই। ঈশানী তার দিকে শান্ত হয়ে তাকালেন। আর আমি এটা বুঝলাম, আকাশ বলতে থাকল, যে ভয়ের কারণে কোনো সত্য থেকে পালিয়ে যাওয়া সততা নয়। ঈশানী কিছু বললেন না। আকাশ একটা গভীর শ্বাস নিল। আমি জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমি এটা জানি যে যদি আজ না বলি তবে কাল নিজেকে ক্ষমা করতে পারব না। ঈশানীর চোখে জল এসে গেল। আকাশ, তিনি বললেন, আমিও ভয় পাচ্ছিলাম, কারণ কর্তব্যের মাঝে মনের কথা শোনা সহজ হয় না। আকাশ তার দিকে তাকাল। ঈশানী আরও বললেন, যদি দুজন মানুষ একে অপরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে তবে কি সেই সম্পর্ক ভুল হতে পারে? আকাশ মাথা নাড়ল, না। কিছুক্ষণ দুজনে নীরব রইলেন। তারপর আকাশ বলল, আমি আপনার কাছে কোনো কথা চাইছি না, কোনো তাড়াহুড়োও নেই, শুধু এইটুকু বলতে চাই যা অনুভব করছি তা সত্যি। ঈশানী তার চোখের দিকে তাকালেন। সেখানে কোনো লোভ ছিল না, কোনো প্রত্যাশার বোঝা ছিল না, শুধু সত্য ছিল। আর আমিও, ঈশানী বললেন, ঠিক এটাই অনুভব করি। ওই মুহূর্তে কোনো তালি পড়ল না, কোনো ফিল্মি মিউজিক বাজল না, শুধু দুজন মানুষ ছিলেন যারা নিজেদের ভয় থেকে এক পায়ে এগিয়ে গেলেন। ঈশানী ট্রান্সফার হল, তিনি শহর বদলে ফেললেন, কিন্তু সম্পর্কটা থামল না। কথা কম হতো, কিন্তু সেগুলো ছিল খাঁটি। আকাশ নিজের কাজে আরও বেশি দক্ষ হয়ে উঠল। ঈশানী নতুন দায়িত্বে নিজেকে প্রমাণ করছিলেন, কিন্তু তিনি জানতেন কেউ আছে যে তাকে বোঝে।
সময় বয়ে গেল, ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ঝগড়া, ছোট হাসি, আর ধীরে ধীরে সম্পর্কটা আরও গভীর হল। একদিন দুজনেই ঠিক করলেন এবার আর এটা লুকানোর দরকার নেই। তারা নিজেদের বাড়িতে কথা বললেন। আকাশীর বাড়িতে প্রথমে অনেক প্রশ্ন এলো, তারপর চিন্তা, তারপর সম্মতি। ঈশানীর বাড়িতেও কেরিয়ারের প্রশ্ন উঠল। কিন্তু যখন দুই পরিবারই দেখল যে এই সম্পর্ক কোনো দুর্বলতা থেকে নয়, বরং শ্রদ্ধা আর সম্মান থেকে তৈরি হয়েছে, তখন তারা মেনে নিলেন। বিয়েটা সাদামাটাভাবেই হলো, কোনো লোক দেখানো বা বড় আয়োজন ছিল না, শুধু দুজন মানুষ যারা একে অপরের সাথে জীবন কাটানোর পথ বেছে নিচ্ছিল। বিয়ের পর দুজনেই ঠিক করলেন কাজ আর সম্পর্ক একে অপরের বিরুদ্ধে যাবে না, বরং একে অপরের সহায় হবে। আকাশ এগিয়ে গিয়ে বড় দায়িত্ব সামলাল। ঈশানীও নিজের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছালেন। কিন্তু সবচেয়ে বড় কথা, দুজনেই নিজেদের মনুষ্যত্ব কখনো হারিয়ে যেতে দেননি। আকাশ প্রায়ই ভাবত যদি সেই ইন্টারভিউয়ের দিন সে মাথা নত করে ফেলত, তবে হয়তো এসব কিছুই হতো না। আর ঈশানী জানতেন যদি সেদিন তিনি আকাশের আত্মসম্মান পরীক্ষা না করতেন, তবে তিনি হয়তো শুধু একজন কর্মচারীই পেতেন, একজন সত্যিকারের মানুষ নয়। গল্পটা এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প কখনো শেষ হয় না। এগুলো বেঁচে থাকে সেই প্রতিটা মানুষের মধ্যে যারা হাজারো বাধ্যবাধকতার মাঝেও নিজের আত্মসম্মান ছেড়ে দেয় না, যারা সম্পর্ককে ভয় দিয়ে নয় বরং সত্য দিয়ে পালন করে, আর যারা এটা বোঝে যে সাফল্য মানে শুধু এগিয়ে যাওয়া নয়, বরং সঠিকের সাথে দাঁড়িয়ে থাকা। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে হয়তো কোথাও না কোথাও আপনিও আকাশ, আর আপনার জীবনেও কোনো ঈশানী আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। প্রশ্ন শুধু একটাই, যখন সুযোগ আসবে তখন আপনি কাকে বেছে নেবেন, ভয়কে না সত্যকে?